আচ্ছা, আমার শিক্ষার্থীরা কি আমাকে দেখতে পাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস আচ্ছা, স্যার। শিক্ষার্থী তোমরা কেমন আছো? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো সবাই আছি। ভালো আছে, আপনি স্যার। কেমন আছেন? ওয়ালাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আমি আবারও সরি বলে নিচ্ছি, আরেকটা সেশনে বাচ্চাদের মানে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ছিল। আমি আসলে হাসতেছিলাম, মানে আমি আসলে বের হতে পারছিলাম না, মানে ওরা এত মানে আমি সি প্রোগ্রামিং এর মধ্যে ঢুকে গেছি একটু একটু করে। ওরা হার্ডওয়্যারের বিষয়গুলো আলোচনা করলাম, এই আইওটির ব্যাপারটা। তো সেখানে ওরা এত পরিমাণ কিউরিসিটি ওদের মধ্যে চলে আসতেছিল, কোশ্চেন একটার পরে একটা জানার যে আগ্রহ, এটা আমাকে এত বেশি আনন্দিত করেছে। যাই হোক, আমি আশা করব তোমাদের সাথেও আজকে আমি আছি এবং 1 ঘন্টা আমরা খুব ভালো সময় আমরা কাটাবো ইনশাল্লাহ। আমি তো আমার পরিচয়টা তোমাদের সামনে আগেই আমি দিয়ে নিলাম, তোমাদের পরিচয়গুলো তো নেওয়ার আর সুযোগ হবে না। তো যাই হোক, আমি মানে মূল ক্লাসেই চলে যাব। তোমরা আমি যেই আজকের এই 1 ঘন্টা সেশনটা যেভাবে একটু পরিচালনা করতে চাই সেটা একটু বলে নিই। তোমাদের কাছে পিডিএফ আকারে বই আছে, রিসোর্স আছে, ওখান থেকে তো তোমরা বিষয়গুলো একটু জানবে বা জেনেছো। আর আমি যেহেতু এখানে নবম দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আছে, আর আমার মাথায় থাকে মূলত যে আমি টিচার বা মেন্টর এই জায়গায়, যে কাদের সাথে আমি কথা বলছি। তো আমি একটু বলে নেই, প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতি, যে আমি গত সিজন 1-এও ছিলাম, মেন্টর হিসেবে ক্লাস নিয়েছিলাম এবং ভাইবা বোর্ডেও ছিলাম, বা সমস্ত কাজে যতটুকু সম্ভব সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। তারা আমাকে এরকম একটি সুযোগ দিয়েছেন, এত দূরে বসেও আমি অনলাইনে ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য আবারও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে ধন্যবাদ জানাই আমাকে আরেকবার এই সুযোগটি দেওয়ার জন্য। আর আমার শিক্ষার্থীরা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা ক্লাসটা শুরু করব। তো প্রথমে তোমাদের হাতে যে পিডিএফ বইটা আছে সেটা তো তোমরা দেখেছোই। আমার কাছে ছোট্ট করে কয়েকটা স্লাইড দেখাবো, আর আমি চেষ্টা করব তোমাদের সামনে কিছু প্র্যাকটিক্যাল বেস কথা বলার জন্য। তো আমি মূলত কলেজে আইসিটি পড়াই, এইচএসসি লেভেলে, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। আর এর সাথে আমার নবম দশম এবং অন্যান্য 6, 7, 8 মানে এগুলো তো ক্লাস থাকে। তো মূল কাজটাই মূলত একাদশ দ্বাদশের, কিন্তু নিচের দিকেও ক্লাস মাঝে মাঝে থাকে। তো যাই হোক, আমার মনে হয় তোমাদের বইতে যা দেওয়া আছে আইসিটি সম্পর্কে, আর আমাদের যে আইসিটি অলিম্পিয়াড সেগমেন্ট যে পছন্দ করা যে 21টা সেগমেন্ট, সেখান থেকে যে আজকে আমার যে টপিকটা আইওটি, এটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে একটু তোমাদের সাথে একটু হালকা আলোচনা করে নিই যে তোমাদের মধ্যে থেকে সবাই কথা বললে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। যখন দেখবে একজনে খুব ভয়েস রেজ করে কথা বলছে, তখন বাকিরা একটু অফ হয়ে যাবা, যেন আমরা কথাগুলো শুনতে পারি। তো আইওটি সম্পর্কে একটু তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা আসলে আইওটি সম্পর্কে কে কি জানো, একজন একটু বলো আইওটি ব্যাপারটা। থিংস, যেটা বিভিন্ন নেটওয়ার্ক বা থিংস এর মাধ্যমে স্থাপন করা হয়। আর একটু ক্লিয়ার হতে চাই আর কেউ? এরকম করে একটু একটু করে বলতে থাকো, তাহলে আমাদের মূল কথাটা চলে আসবে। আমি শুধু পুনরূপটা জানি, ইন্টারনেট অফ থিংস। আর কেউ? স্যার, আইওটি হচ্ছে কি অনেক প্রযুক্তি একসাথে ইন্টারনেটের মাধ্যমে আর কি একটার সাথে কানেকশন আছে, একে অপরের সাথে ঠিক আছে, আমি তোমাদের সামনে একটু ইনফরমেশন শেয়ার করি। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না। আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার আচ্ছা, আমি এখন কথা বলছি না, যাই হোক। আচ্ছা, এখন আমার কথা শুনতে পাচ্ছ এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছ ল্যাপটপে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, আমরা একটু এই কথাটাকে একটু বোঝার চেষ্টা করি। দা ইন্টারনেট অফ থিংস, যেটাকে আমাদের একজন শিক্ষার্থী বলল যে স্যার এটার ফুল ফর্মটা আমি জানি। দা ইন্টারনেট অফ থিংস ইজ আ নেটওয়ার্ক। অনেকেই বলেছো নেটওয়ার্কের কথা। দা ইন্টারনেট অফ থিংস আইওটি ইজ আ নেটওয়ার্ক অফ ডিভাইস। এটি হলো ডিভাইস এর একটা নেটওয়ার্ক, অর্থাৎ অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকবে। এই যে লেখা, দ্যাট ক্যান কানেক্ট অ্যান্ড এক্সচেঞ্জ ডাটা। ডেটা
মানে যেটাকে আমরা উপাত্ত বলি, আর ইনফরমেশন মানে তথ্য। তাহলে ডেটাটা আমরা কি করব, এক্সচেঞ্জ করব উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে, মানে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কানেক্ট হবে, ডেটা আদান প্রদান করবে, এবং সেইটা হলো ডিভাইসের নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক তৈরি করবে। মূলত এই ডিভাইসগুলো একটা নেটওয়ার্ক তৈরি হবে ওভার দ্য ইন্টারনেট, অবশ্যই সেটা ইন্টারনেটের মাধ্যমে। আমাদের কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, না এখনো একটু অসুবিধা আছে? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. মানে আমরা কি বলতে পারবো এই শব্দটা, যা ইন্টারনেট অফ থিংস? ভালো করে বুঝিয়ে দেন স্যার, জি, আর একটু ভালো করে বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, আমি বলছি যে ইন্টারনেট অফ থিংস, এই আইওটির আজকের এই কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলছি। থিংস, এই থিংস মানে কি, কেউ বলতে পারবে এই থিংসটা কি? এই থিংস যেটা বলছি, এই থিংসটা কি? স্যার বিভিন্ন অবজেক্ট। আচ্ছা, এই থিংসটাকে বলা হয়েছে যে ইলেকট্রনিক্স এর বিভিন্ন যে ডিভাইস গুলো আছে, বস্তু, মানে থিংস বলতেই তো বস্তু, সেটা আমরা ইলেকট্রনিক্স এর বিভিন্ন ডিভাইসের কথা বলছি, সেইটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, ব্যাপারটা এরকম। অর্থাৎ বস্তুর সাথে কথা বলবে। যেমন আমার বাসায় যদি একটা স্মার্ট হোম চিন্তা করি, তাহলে এসি থাকবে, ফ্রিজ থাকবে, ওয়াশিং মেশিন থাকবে, আরো অনেক কিছু, লাইট থাকবে, স্মার্ট লাইট, অনেক কিছু। তারা নিজেদের মধ্যে নিজেরা একটা কমিউনিকেশন তৈরি করবে, তারা নিজেরা সেই সিদ্ধান্তটা নিবে, কাজ করবে। আর্টিফিশিয়াল অর্থাৎ ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলছি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাদের মধ্যে আমরা রেজ করব, এবং আমরা দূরে বসেও এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ব্যাপারটা এরকম, বোঝা গেল? অর্থাৎ দ্য ইন্টারনেট অফ থিংস, এই বিষয়টাই বলতে গেলে আমাদের বুঝতে হবে, ডিভাইসের একটা নেটওয়ার্ক তৈরি হবে, একটা মানে কানেকশনটা, মানে অর্থাৎ তারা কি করবে, যখনই ডিভাইসের একটা নেটওয়ার্ক তৈরির কথা বলবে, তখনই তারা কি করতে পারবে, কানেক্ট হবে, এবং তার বা ডেটাকে এক্সচেঞ্জ করবে। এখন কার সাথে কে করবে? একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে ওভার দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট ইউজ করে। আইওটি ডিভাইস আর এমবেডেড উইথ সেন্সরস, সফটওয়্যার অ্যান্ড আদার্স টেকনোলজিস, অর্থাৎ আমাদের এই যে ডিভাইসগুলো এমবেডেড থাকবে, অর্থাৎ কিভাবে করে কানেক্টেড থাকবে, সেখানে কি কি থাকবে, সেন্সর থাকবে, সফটওয়্যার থাকবে, আদার টেকনোলজি। সেই আদার টেকনোলজি বলতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে যে ডিভাইসগুলো আছে, সেগুলো নিয়ে আমরা বলছি। বিভিন্ন রকমের প্রযুক্তি এখানে ইউজ হবে, হার্ডওয়্যার, সফটওয়্যার, সেন্সর, এইসব বিষয়, এটা এমবেডেড থাকবে। ব্যাপারটা কি বুঝছো তোমরা? Sir. জি স্যার। মানে বস্তুর সাথে কথা বলবে, সেই কথাটা যে বলবে, কথা বলতে বলতে বুঝাইতেছি, মানে কমিউনিকেট করবে, যোগাযোগ করবে। যখন যে আমি মনে করো আমি ঘরে ঢুকলাম, এখন আমার দরজাটা যদি আমাকে দেখি দরজাটা খুলে যায়, এবং আমাকে যদি অভ্যর্থনা জানায়, ঠিক আছে, আমি মালিক বাড়ির, আমাকে যদি, ভালো লাগবে, বেশ ভালো কথা। আবার আমি ঢুকে যাওয়ার পরে দরজাটা আমাকে বন্ধ করতে হলো না, ও বন্ধ করে ফেলবে। তারপরে আবার এখন আমার এসিটা কি এখন আমার খুব গরম লাগতেছে, তাই এসিটা বুঝে ফেলবে যে এখন মানে রুমের টেম্পারেচার কেমন, কিংবা দরজাটা ওপেন হইলে দরজাটা আবার সেখানে একটা সিগন্যাল পাঠাবে এসির কাছে, দরজা খুলে যখন কেউ ঢুকলো তখন আবার কত টেম্পারেচার থাকলে এই এসিটা অন হবে। এই ধরনের প্র্যাকটিক্যাল যে বেস তুমি চিন্তা করো, এই যে জিনিসগুলো, এবং তুমি এখান থেকে না যে কোনো জায়গা থেকে তুমি এই জিনিসটাকে রিমোট তুমি কন্ট্রোল করতে পারবা। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কানেকশন থাকা মানেই হলো সেটাকে তোমার কন্ট্রোলে তোমার চলে আসবে। তো এই বিষয়গুলোই আমরা একটু স্লাইডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ছোট্ট করে একটু স্লাইডটা আমরা দেখবো, কিন্তু আমরা নেট থেকে ঘাটাঘাটি করে আরো বিষয় আমরা জানবো। দেখি আমরা ইন্টারনেট অফ থিংস, তোমরা একটু অফ থাকলে আমি কিছুক্ষণ লেকচার দেই, তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। আমি আমার নিজের মতো করে কিছু হার্ডওয়্যারের বিষয় তোমাদেরকে দেখাবো, তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, ইন্টারনেট অফ থিংস, আইওটি, ভবিষ্যতের প্রযুক্তি। আসলে ভবিষ্যতে প্রযুক্তি, আইওটি, তার মানে আমরা তো সবাই ভবিষ্যতের দিকেই যাচ্ছি, তাই নয় কি? আইওটি কিভাবে আমাদের জীবনকে সহজ এবং স্মার্ট করে তুলছে, এই বিষয়গুলো আমরা দেখব। আমাদের জীবনকে কি সহজ করতে চাই কিনা, সহজ এবং স্মার্ট করতে কার জীবন চাই না? এখানে কেউ আছে যে আমি আমার জীবনটাকে সহজও করতে চাই না, মানে জটিল করতে চাই, আর আমি স্মার্ট করতে চাই না, আমি আনস্মার্ট থাকতে চাই? এরকম আছে কেউ? না। নাই, কেউ নাই। পাশেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দেখো, মুখে হাসি, হাতে ফোন, স্মার্টফোন বা ডিভাইস,
হ্যাঁ, সে সুন্দর একটা রুমে বসে আছে, দেখলেই ভালো লাগছে, তাই না? ওকে, আচ্ছা, টেবল অফ কন্টেন্ট, এখানে আমরা একটু সূচিপত্রটা দেখি। আমরা আইওটির পরিচিতি, আইওটি এর মূল উপাদান, আইওটি এর ইতিহাস, তোমাদের কাছে একটা পিডিএফ ফাইল আছে, তোমরা সেই ফাইলটা থেকে কিছুটা তো অবশ্যই আগে জেনেছো, বোঝার চেষ্টা করেছো। আইওটি এর ইতিহাস, আইওটি কিভাবে কাজ করে, আইওটি এর ব্যবহার ক্ষেত্র, আইওটি এর সুবিধা অসুবিধা, আইওটি এর ভবিষ্যৎ, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আইওটি পরিচিতি সম্পর্কে বলছি। ইন্টারনেট অফ থিংস হলো এমন একটি নেটওয়ার্ক যেখানে বিভিন্ন ডিভাইস, সেন্সর এবং সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে এবং তথ্য আদান প্রদান করে। আমরা যে ইংরেজিতে যে ব্যাপারটা পড়ছিলাম যতটুকু সেন্টেন্স, এইখানকার মধ্যে কি খুব বেশি অমিল না মিল পাওয়া যাচ্ছে? মিল পাওয়া যাচ্ছে। Similarity আছে। তাহলে আমাদের যে শিক্ষার্থী বলেছিল যে স্যার আমি শুধু ফুল ফর্মটা জানি, এখন সেই শিক্ষার্থী কি একটু বলবে যে তার কাছে এখন আইওটির কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার, অনেকটাই। অনেক ধন্যবাদ। মূল বৈশিষ্ট্যটা কি? স্বয়ংক্রিয় সংযোগ এবং যোগাযোগ করবে, অটোমেটিক কাজটা হবে, ঠিক আছে, রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করবে এবং স্মার্ট অটোমেশন। আচ্ছা, এটা হলো এর বৈশিষ্ট্যগুলো। সামনের দিকে যাই, আইওটি এর মূল উপাদানগুলো কি কি? ঠিক আছে, আইওটির মূল উপাদানগুলো কি কি? প্রত্যেকটা জিনিসেরই কিছু মূল কম্পোনেন্ট থাকে। এখানে বলছে সেন্সর এবং অ্যাকচুয়েটর লাগবে। সেটা কি করবে? ওরা ডেটাকে সংগ্রহ করবে এবং ইনস্ট্রাকশনটা ইমপ্লিমেন্টেশন করবে। সংযোগ ব্যবস্থা, এখন আমাদের এখানে কি কি কানেক্টিভিটির ব্যাপার আছে? এখানে ওয়াইফাই আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা কেউ বলতে পারবে এর মধ্যে ওয়াইফাই এটাকে ফুল ফর্ম কি? ওয়াইফাই এটার বাংলা কি? তার বিহীন অনু। তার বিহীন ফিডিলিটি শব্দটার অর্থ কি? ফিডিলিটির শব্দটার অর্থ যোগাযোগ। বলতে পারতেছি কেউ? হ্যাঁ, আচ্ছা, দেখি আমার শিক্ষার্থীরা নেট ঘাটাঘাটি করে একটু বলবে আর কি, যে তারা ডিভাইস ব্যবহারে কতটুকু পারদর্শী। ওকে, তারপরে হলো ব্লুটুথ, তারপরে এখানে আছে জিগবি, এলটি। এলটি এর ফুল ফর্ম কে বলতে পারবে? অনেকে কিন্তু হাতে ডিভাইস আছে, দ্রুত কিন্তু গুগলে যাবে, সে www.google.com এ চলে যাবে, তাই সে উইকিপিডিয়ায় চলে যাবে, www. মানে en.wikipedia.org। লং টার্ম এভলিউশন। জি স্যার, দেখেই বলেছি। আচ্ছা আচ্ছা, এইটা কোথায় থাকে কেউ বলতে পারবে? এটা কি আসলে? এই যে এলটি, 5G, এগুলো কি? স্যার এগুলো মোবাইল ওয়্যারলেস ব্রডব্যান্ড। আচ্ছা, আমাদের ইন্টারনেট যে কানেক্টিভিটি এলটি দ্বারা বোঝায় 4G কানেকশনটা। 5G তো এখন পর্যন্ত বাজারে আসে নাই। অনেক সাপোর্টেড মোবাইল ফোন অনেকে ব্যবহার করে যে 5G, বাট এখন পর্যন্ত তো আমরা মানে টেলিকমের জায়গায় এখনো দেখছি না, মানে পার্টিকুলারলি। ওকে, ডেটা প্রসেসিং, স্থানীয় বা ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে বিশ্লেষণ করবে। ইউজার ইন্টারফেস গুলো কি? মোবাইল অ্যাপ, ওয়েব পোর্টাল বা এআই সহায়তা। তোমাদের মধ্যে থেকে কেউ কি মোবাইল অ্যাপ কেউ তৈরি করেছো কখনো, বা এই সম্পর্কে কোনো ধারণা আছে? মোবাইল অ্যাপের স্যার তৈরি করেছিলাম স্যার। করেছো? কি তৈরি করেছো? কোন প্ল্যাটফর্মে তৈরি করেছো? স্যার এটা যে কি যেন নামটা, অনেক আগে করেছি তো, নামটা ভুলে গেছি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। আইওটি আসলে আমরা কি, এই অলিম্পিয়াড আমাদেরকে কি করে জানো, একটা প্রতিযোগিতায় আনে। তার আগে যে ট্রেনিংটা করাচ্ছে, এই ট্রেনিংটা থেকে মূলত হয় কি, আমাদের মধ্যে থেকে একটু বোধোদয় তৈরি করা, একটু মানে উদ্দীপনা সৃষ্টি করা, যে এই যে একজন বলছে স্যার আমি করেছি, হয়তো নামটা ভুলে গেছি, আরেকজন বলছে আমি তো এখন পর্যন্ত মোবাইল অ্যাপের নামই শুনি নাই, আরেকজন হয়তো বলবে আমি তো মোবাইল ফোনের অ্যাপ, মানে কি বলবো, যে আমি কয়েকটা নাম বলতে পারবো। কেউ হয়তো বুঝতেই পারতেছে না যে এই যে মোবাইল ফোনে আমরা যে গুগল প্লে স্টোরে গিয়ে যে কত অ্যাপ্লিকেশন দেখতে পাই, এগুলো যে মোবাইল অ্যাপ। যাই হোক, এক একজনের এক এক থিম থাকতে পারে, কিন্তু মেসেজটা হলো এরকম প্ল্যাটফর্মে সংযুক্ত থাকলে হয় কি, যে আজকে যেমন তোমরা সারা বাংলাদেশের সব শিক্ষার্থীরা জয়েন করেছো, জাস্ট নলেজ শেয়ারিং ব্যাপারটা এরকম। এবং এখান থেকে আমরা আজকে শপথ নিব যে আমরা সামনের দিকে আরো প্রযুক্তি মনে হব, এবং প্রযুক্তির এই যতগুলো কোর্স আছে আমরা এগুলো করে ফেলবো, নিজেকে স্কিল করব, ঠিক আছে, আমরা জনসম্পদে রূপান্তরিত হব। আচ্ছা, এখানে 1999 সালে ক্যাবি নেস্টন প্রথমবার ইন্টারনেট অফ থিংস শব্দটি ব্যবহার করেন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বিভিন্ন এই প্রতিযোগিতায় যে বিভিন্ন লেভেল আছে সেখানে কিন্তু থাকবে, এটা একটু তোমরা মাথায় রাখবা। 2000 সালে এলজি প্রথম আইওটি সংযুক্ত ফ্রিজ তৈরি করে, ঠিক আছে। তাহলে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এরকম আনুষঙ্গিক এসি, মানে এয়ার কন্ডিশনার যেটাকে আমরা বলছি, এই ধরনের বিষয়গুলো
ও জাস্ট এটা কানেক্টেড। তারপরে হলো 2014 সালে গুগল নেস্ট স্মার্ট হোম মার্কেটে প্রবেশ করে। আমার বাসা কিন্তু স্মার্ট হোম না, তোমাদের কারো বাসা কি স্মার্ট হোম মানে ঘোষণা সার্টিফাইড করা যে এটাকে স্মার্ট হোম বলা যায়, এরকম কারো বাসা আছে এখানে? আছে কারো? আচ্ছা স্যার কি ঠিক আছে। বললেন? আমরা স্মার্ট হোম মানে আমরা কি কেউ দাবি করতে পারি আমার যে আমরা? একজন পরিচিত একজনের আছে। আচ্ছা তোমার পরিচিত একজন, আচ্ছা তুমি একটু বলবো ওই অভিজ্ঞতাটা আমাকে ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে যে স্মার্ট হোম সেখানে পরিচিত জনের তুমি কি দেখেছো, কিভাবে তুমি ইভালুয়েশন করে বলতে পারতেছো যে এটা স্মার্ট হোম? ওইটা হচ্ছে জাস্ট লাইক ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে যেটা মানে ভয়েস প্রম্পট, এভরিথিং ইজ মেড অফ ভয়েস প্রম্পট। যে if you say something like turn on the fan or turn on the light, they will just do it automatically without any physical touch. ওকে, এবং সেই কাজটা কি ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল, মানে তুমি যে কোনো জায়গা থেকে সেটাকে কন্ট্রোল করতে পারবা বা বিষয়গুলো এরকম অ্যাক্সেস দিতে পারবা? I think so. হুম, নেওয়া যাবে জি। অ্যাপের মাধ্যমে ইউজ An করা? app, ওকে an application, they just Okay. run the whole house. ওকে ওকে ওকে। আচ্ছা এরপরে হলো বর্তমানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা জানি 5G মানে এই যে প্রজন্ম যেগুলো বলছি 5G 1G 2G 3G 4G 5G, হ্যাঁ এই 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 প্রজন্মের এইগুলো আস্তে ধাপে ধাপে ডেভেলপটা হচ্ছে এবং আইটির ক্ষেত্রে আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি। আইওটি কিভাবে কাজ করে? ডেটা সংগ্রহ করে, সেন্সরের মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয়, ডেটা স্থানান্তরের ব্যাপারে বলছে, আইওটি নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য পাঠানো যায়, ডেটা বিশ্লেষণের ব্যাপারে বলবো, ক্লাউড বা এজ কম্পিউটিং যেগুলো সেগুলোর ক্ষেত্রে প্ল্যাটফর্মে এটা বিশ্লেষণ করা হয়, অ্যাকশন প্রাপ্ত ডেটার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো আমরা একটু স্লাইড থেকে হালকা কিছু ধারণা নিচ্ছি। আইওটি এর ব্যবহার ক্ষেত্র কোথায় ব্যবহার করা হয়? শিল্প ও উৎপাদন, স্বয়ংক্রিয় ফ্যাক্টরি, রোবোটিক ম্যানুফ্যাকচারিং, তারপরে স্মার্ট হোম, সেখানে এই যে তুমি কিছুক্ষণ আগে যেটা বললা স্মার্ট লাইট, স্মার্ট লক, স্মার্ট টিভি সেই হোমে থাকবে। কৃষির ক্ষেত্রে বলবো স্মার্ট সেচ ব্যবস্থা, চাষাবাদের ক্ষেত্রে পানি দেওয়া থেকে শুরু করে ফসল উৎপাদনের কার্যক্রমে আমার প্রযুক্তি কাজ করবে, দূর থেকেও আমরা সেটা অপারেট করতে পারবো। ড্রোন ভিত্তিক কৃষি মনিটরিং, তারপর স্বাস্থ্যসেবার মধ্যে আছে স্মার্ট ফিটনেস, তারপর কি এখানে ব্যান্ড রিমোট মেডিকেল মনিটরিং এগুলো। তারপর স্মার্ট সিটির মধ্যে বলবো স্ট্রিট লাইট, স্মার্ট, তারপরে এখানে কি বলছি এই যে এখানে স্মার্ট ট্রাফিক, এনভায়রনমেন্টের ট্র্যাকিং এগুলো বলছি। তো এই যে দেখবা যে আমাদের দেশেই দেখা যায় যখন সকাল হয় তখন দেখবা যে লাইট গুলো নিভে যায়। আসলে কি প্রত্যেকটা লাইটের সুইচ কি এরকম করে বন্ধ করতে হয় না অটোমেটিক্যালি বন্ধ হয়? কেউ কি জানো এই ব্যাপারে? মানে তোমরা তো বিভিন্ন অনেক সময় প্রজেক্ট করো, সেখানে তো স্মার্ট হোমের মডেলটা সামনে আনো। এই যে আমাদের যে স্ট্রিট মানে রাস্তায় যে লাইট গুলো থাকে এগুলা কি এখনো কি হাতে ধরে সুইচ বন্ধ করে করে করতে হয়, না এরকম কোনো সেন্সর আছে যে সন্ধ্যা হলে লাইট গুলো জ্বলে উঠবে, তারপরে হলো সন্ধ্যা হলে লাইট গুলো জ্বলে উঠবে, সন্ধ্যাবেলা এরকম লাইট গুলো জ্বলে উঠবে। তা আমরা আস্তে আস্তে জাস্ট এই আইওটির এই বিষয়গুলো বলতে ওইভাবে একটু একটু করে যাচ্ছি। এখানে আমরা সুবিধা অসুবিধা সবকিছুরই আছে। এখানে আমরা আইওটির সুবিধা অসুবিধা, স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, কার্যকারিতা বৃদ্ধি, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবো, নিরাপত্তা বৃদ্ধি, এইসব বিষয়গুলো আমাদের সুবিধা। সুবিধা ভার্সেস অসুবিধা। অসুবিধা আমরা মনে রাখবো যে আইসিটি কিংবা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এটা যেভাবে আমাদের জন্য আশীর্বাদ, তদ্রূপ পাশাপাশি নেগেটিভ সাইডটাও আছে, এটা আমরা মাথায় রাখবো। যখন আমরা ইন্টারনেট অ্যাক্সেসের কথা বললাম তখন কিন্তু গোপনীয়তার একটা ব্যাপার, সেটা কিন্তু একটা ঝুঁকিতে পড়ে যায়। তারপরে নিরাপত্তার একটা ঝুঁকি থাকে, ডিভাইসের নিরাপত্তা মানে ডিভাইসের প্রতি নির্ভরযোগ্যতা, অর্থাৎ ডিভাইসের প্রতি আমরা একদম নির্ভর হয়ে গেলাম যে ডিভাইস ডিসকানেক্টেড বা ডিভাইস নষ্ট, আমাদের কিন্তু এখন আর এই কাজটা করতে পারছি না, এরকম একটা ব্যাপার। তারপর নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত যেহেতু, তাই নেটওয়ার্ক নির্ভরতা এগুলো আমাদের বেড়ে যায়। তো এইটা কিন্তু আমাদের জন্য অসুবিধা। আচ্ছা আইওটির ভবিষ্যৎ, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এইগুলো আমাদের এই সংযুক্তিটা থাকবে। 5G, এজ কম্পিউটিং এগুলো, স্মার্ট সিটি, স্বয়ংক্রিয় গাড়ি, উন্নত স্বাস্থ্যসেবার প্রসার এগুলো ঘটবে ভবিষ্যতের ক্ষেত্রে। আমরা আসলে আমাদের দেশে অতদূর আমরা এগোতে পারি নাই এই জায়গাগুলো থেকে। এখন তোমাদের সাথে আমার কিছু কথা আমি একটু স্ক্রিনে আগে দেখাই, তারপরে আমি আসতেছি। তোমাদের মধ্যে অনেকে দেখলাম যে অনেক ভালো ডেভেলপার কি। আচ্ছা এখানে আমাদের একটা ডিভাইস বুঝি নাই, সো ওই অ্যাপটার কথা মনে পড়েছে স্যার, স্কেচওয়্যার প্রো স্যার, হয়তো নাম শুনেন নাই, মানে কথাটা কিন্তু কেটে কেটে আসছে, একদম স্পষ্ট করে শুনতে পাইনি।
আচ্ছা, যাই হোক, এখন আমি যে আলোচনাটা করছি, দেখো এখানে একটা স্মার্ট ডিভাইস, আমাদের একটা স্মার্টফোন দেখতে পাচ্ছি, এটার সাথে আমরা পরিচিত। দেখো অ্যাপটাকে যখন অন করে দিলাম, হ্যাঁ, ব্যাপারটা আমার নিজের হাতেই একটা স্মার্টফোন আছে, আমি আমার একটা আলাদা একটা সেন্টার আছে, আমি ওখানে একটা আইপি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি, ওয়াইফাই কানেক্টেড। আমি কিন্তু এখানে বসে আমার রুমের কন্ট্রোলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কে আমার রুমে ঢুকছে, কে বেরোচ্ছে, কিংবা কি বলছে, হ্যাঁ, এবং এখান থেকে আমি ভয়েস রেজ করতে পারতেছি। জাস্ট একটা সিম্পল আমি বললাম যে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমি আমার রুমের অবস্থাটা বুঝতে পারতেছি। এখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছ, এবং এই ডিভাইসটার পাশে দেখো একটা সার্কিট। এই সম্পর্কে কার কি ধারণা আছে? আজকে আমরা আইওটি বলতে গেলে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে কথা বলতেই হবে, কারণ আমরা এই ইলেকট্রনিক্স যে ডিভাইস বা এই যে ডিভাইসগুলো যে কানেক্টেড থাকবে, তা ডিভাইসগুলো কানেক্টেড হতে গেলে তো ডিভাইসের মধ্যে কম্পোনেন্ট অবশ্যই থাকবে। সেই কম্পোনেন্ট সম্পর্কে যদি আমরা কিছু ধারণা না রাখি, তাহলে কিন্তু আমরা সেখানে যে সফটওয়্যার ইমপ্লিমেন্ট করব, সফটওয়্যার যে তৈরি করব, প্রোগ্রাম তৈরি করব, তার মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, আমি বলতে চাচ্ছি প্রোগ্রামও জানা লাগবে, এবং আমাদের কিন্তু এখানে হার্ডওয়্যারের যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সম্পর্কে জানা লাগবে। তো তোমরা এই ছবিটা হয়তো ক্লিয়ার তো দেখতে পাচ্ছ না, তারপরে আমি বলবো যে এইটুকু দেখে কি বোঝা যায় এটা কি, এটা জাস্ট বোঝার ক্ষেত্রে বোঝা যায় কিনা? স্যার এটা স্যার এটা কি স্যার আরডুইনো বোর্ড স্যার? স্যার এটা একটা আরডুইনো বোর্ড। আচ্ছা, আরডুইনো বোর্ড স্যার। আমরা এই বোর্ডের ব্যাপারে যে যতটুকু জানি একটু বলার চেষ্টা করি। তো এই বোর্ডটা, এই যে আরডুইনো বোর্ড যে বলছি আমরা, এর মধ্যে তো অনেকগুলো কম্পোনেন্ট থাকে। তো এই কম্পোনেন্ট সম্পর্কে আমাদের কার কি ধারণা আছে, মানে একটু শুনি। ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট সম্পর্কে আমরা তো আরডুইনো একটা বোর্ড বলছি, বাজারে গেলাম একটা বোর্ড কিনে আনলাম, তারপর ওইটা অন করলাম, ইলেকট্রিসিটি দিলাম, তারপরে আমাদের এখানে আর কি করলাম, আমরা এখানে ওই মানে আমরা প্রোগ্রাম তৈরি করলাম, আমরা কানেক্ট করলাম। তো এই জায়গা থেকে আমরা একটু ধারণা নিতে চাই যে আসলে মূলত এই আরডুইনো বোর্ডটা কি, বা এটার ভিতরে কম্পোনেন্ট গুলো কিভাবে থাকে, বা এর যে মানে কি, মানে এটার ব্যাপারে একটু শুরু থেকে একটু মানে মোটামুটি জানতে চাই আর কি, শুরু থেকে শেষটা কিভাবে কমপ্লিট হয়। স্যার আরডুইনো বোর্ডের মধ্যে স্যার আমরা স্যার প্রোগ্রামিং করে স্যার মানে স্যার যেটা আমরা চাই বা যেটা আমরা ওটা দিয়ে করতে চাই ওইটা করতে পারবো। যেমন স্যার আমার ঘরের লাইটটা স্যার কখন অফ করব বা কমান্ড করলে যেন অফ হয়ে যায়, ওইটা আরডুইনো বোর্ডে আমরা সেট করতে পারবো। আর এটা হচ্ছে স্যার এটা একটা আপনার অ্যাপ ইন্টারফেসের উপর ভিত্তি করে আমরা চাইলে চালাতে পারবো। প্রথমে ওই আরডুইনো বোর্ডের উপর ভিত্তি করে স্যার একটা অ্যাপ বানাতে হবে, প্রোগ্রাম করতে হবে, দেন ওইটার সাথে তো আপনার ইন্টারফেস কানেক্ট করতে হবে, তারপর আমি আরডুইনো বোর্ডকে ব্যবহার করতে পারবো। স্যার এটা আমার ধারণা মতো আমি যতটুকু জানি স্যার ততটুকু বললাম। ওকে ওকে ওকে, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? সাধারণত শুনতে পাচ্ছিলাম না, তোমরা কি কেউ শুনতে পাচ্ছ? আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম, না তোমরা ওকে শুনতে পাচ্ছ কিনা? জি স্যার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে স্যার। না, আমি কিন্তু তার কথা শুনতে পাচ্ছি না, তোমাদের কথা শুনতে পাচ্ছি, কিন্তু এইমাত্র যে বলতে চেয়েছিল আমি কিন্তু আর শুনতে পেলাম না। আচ্ছা, যাই হোক, সময়টা যেহেতু আমাদের কি, আচ্ছা জি, না কি বলতে চাইলো আমি আরডুইনো বোর্ড আচ্ছা, মাইক্রো তো কন্ট্রোলার হিসেবে আমি ব্যবহার করা হয়। মাইক্রো কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জানতে চাই একটু, দেখি মানে আমরা কিন্তু এখানে একটু ডিসকাস করতেছি, দেখি কতদূর। হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার ব্যাপারটা কি? স্যার মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা প্রসেসর আর কি। আচ্ছা, প্রসেসর। এবার প্রসেসর তো যা যেতে থাকি, দেখি হ্যাঁ প্রসেসরটা কি, দেখি আমরা কোথায় গিয়েছে কি। প্রসেসরটা কি? স্যার যেটা কোনো একটা ইনপুট নিয়ে প্রসেস করে আউটপুট দিতে পারে। ওকে, এখন এই যে ইনপুট করে যে আউটপুট দেয়, তো ইনপুটে মানে কি যায় আর আউটপুটে আমরা কি পাই, মানে এখানে আমাদের মূল কনসেপ্টটা কি, মানে ইনপুটে দিব মানে কোথায় সেই মানে প্রসেসর, মানে এটা তো নিশ্চয়ই মানে সায়েন্সের একটা ব্যাপার, মানে সেই ইনপুটে কি যাচ্ছে আর আউটপুটে বা কি পাচ্ছি। ইনপুটে কমান্ড দেয় আর আউটপুটে সেই কমান্ডটা মেনে কাজ করে। মানে ইনপুটে স্যার আমরা হচ্ছে ডাটা, বিভিন্ন ধরনের ডাটা দিই আর কি স্যার, ডাটা গুলো দেই যেটার কারণে আমরা আউটপুটে মানে কিছু একটা কাজ করে সেটার একটা বিক্রিয়করণ আসে আর কি স্যার, ওইটা থেকে।
হ্যাঁ, তাহলে ইনপুটের ডেটাটা দেই। এখন এই ডেটাটা যখন দেই, ধরো মনে করো আমি জাস্ট যেভাবে কন্ট্রোল করতে চাই, আমার ওই আরডুইনোতে ওখানে অন অফ আছে, বা যে কোনো একটা মেসেজ শো করবে, আর ইউ রেডি বা যে কোনো কিছু, আমি আবার ওটার উপর ভিত্তি করে একটা অ্যাক্টিভিটিসে যাব। কিন্তু এইখানে তো ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট গুলো আছে, তো আমি বলছি যে ইনপুটে কি দিলে আউটপুটে কি পাই, আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি। আমরা তো কমান্ড বলতেছি, তারপর আমরা কি এখানে মূল বিষয়টা কি আসলে, স্যার মানে এখানে সমস্ত কিছু স্যার মূল 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 জিনিসটা। স্যার আমরা যে হিসেবে আমরা এখানে বিদ্যুৎ সংকেত স্যার আমরা যে এখানে output ইনপুট দিতে দিব পারি। কোন একটা স্যার আমরা যে এখানে ইনপুট দিব কোন একটা ডিভাইসের মাধ্যমে তো ইনপুটটা দিতে হবে, ইনপুট ডিভাইস যেটা এটার সাথে কানেক্টেড। আচ্ছা, আমি তোমাদের সামনে এরকম ছোট্ট একটা বোর্ড নিয়ে আসলাম, ধরো এটা একটা মাইক্রো কন্ট্রোলার, মানে জাস্ট ইলেকট্রনিক্স কতগুলো কম্পোনেন্ট আছে দেখতে পাচ্ছ কিনা, এখানে ছোট ছোট বিভিন্ন কম্পোনেন্ট আছে। ধরো এখানে প্রসেসর নাই বা মাইক্রো কন্ট্রোলার নাই, ওকে, ধরে নিলাম যে এরকম ছোট ছোট কম্পোনেন্ট গুলাই দিয়েই তো মাইক্রো প্রসেসর তৈরি। তা এখন এইখানে ইনপুটে দিব, Yes, sir. আউটপুটে একটা রেজাল্ট পাবো। আমি বলতে চাচ্ছি যে ইনপুট বিষয়টা কি, এটা বলছি যে ইনপুটে যে দিব, ইনপুটে কি দিচ্ছি আর কি পাচ্ছি, মানে কি নিয়ে আসলে এখানে মূলত কাজটা হচ্ছে। So electric signals. রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে এই সিগন্যালিং এর ব্যাপারটাই যাচ্ছিলাম, সংকেত যেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। গুড। ইলেকট্রিক্যাল সিগন্যালের এই সমস্ত মডিফিকেশনটা হচ্ছে যে, আচ্ছা আমরা অসিলোস্কোপ সম্পর্কে কারো ধারণা আছে? অসিলোস্কোপ আমার সামনে তো এখানে মাল্টিমিটার আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট, মাল্টিমিটার দেখতে পাচ্ছি সবাই। এটা হলো মাল্টিমিটার, এভিও মিটারও বলে। এটা দিয়ে অ্যাম্পিয়ার মাপা যায়, তাই এ অর্থাৎ কারেন্টের একক অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক ভোল্ট, ভোল্টেজ মাপা যায়, রেজিস্ট্যান্সের একক ওহমস, ওহম মাপা যায়, মানে রেজিস্ট্যান্স মাপা যায়। তো এই এরপর কন্টিনিউটি মাপা যায়, অনেকগুলো কাজ করা যায়, তাই মাল্টিমিটার বলি, বা যেটাকে আমরা এভিও মিটার বলি। এটাকে আমরা অ্যানালগ মিটার বলি, যেহেতু কাটা ঘুরে তাই আমরা অ্যানালগ, এটা কাটা হিসাব করে বের করতে হয়। এখানে একটা স্কেলিং আছে। আর এটা হলো ডিজিটাল মাল্টিমিটার, ঠিক আছে। এগুলো আমরা মোটামুটি মেজারিং ইনস্ট্রুমেন্ট জানি, কিন্তু আমরা তো এগুলো দিয়ে সিগন্যাল মাপতে পারবো না। কিন্তু আমাদের মূল কার্যক্রম তো ইনপুটে আমরা দিচ্ছি। আমরা তো প্রত্যেকটা ইলেকট্রনিক্সের ডিভাইস সে ইলেকট্রিসিটির মাধ্যমে চলে, সেটা অপারেট করে। হার্ডওয়্যারটা সজীব হয়, তারপরে হলো সেটার সাথে আমরা প্রোগ্রাম করে তখন সেই জায়গায় আমরা দেই, অর্থাৎ ওই প্রোগ্রামটা সেট করি। আমার মেসেজটা ছিল যেটা ওই যে আমাদের এক শিক্ষার্থী বলল যে বিষয়টা এরকম, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল। এই সিগন্যাল সম্পর্কে বলতে গিয়ে আমাদেরকে অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, তারপর আমাদের বিভিন্ন ওয়েভ শেপ এগুলো জানতে হবে, স্কোয়ার, তারপর হলো শতট ওয়েভ, হ্যাঁ, বিভিন্ন কিছু আমাদের বুঝতে হবে। এই ব্যাপারে অসিলোস্কোপ সম্পর্কে কার কি ধারণা আছে, কেউ একটু বলবে? কারণ আমাদের যখন এই আইওটির ব্যাপার বলছি তখন আমাদের কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, কারণ ইলেকট্রনিক্সের ডিভাইসের সাথেই ইলেকট্রনিক্সের কম্পোনেন্টের সম্পর্ক, আর ইলেকট্রনিক্সের কম্পোনেন্টের মধ্যেই তখন আমাদের সিগন্যালিং এর ব্যাপার থাকবে, মেজারিং ইনস্ট্রুমেন্ট থাকবে। ওগুলোর কনসেপ্ট ক্লিয়ার না হলে তো আমরা সেই ডিভাইসটাকে হার্ডওয়্যার অপারেট করতে পারবো না। আর আমরা যখন প্রোগ্রাম করব তখন তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, কোন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব, তারপরে আমরা সেটা ওই ডিভাইসে ইনভলভ করব। ব্যাপারটা এরকম। তো অসিলোস্কোপ সম্পর্কে কি কারো কোনো ধারণা আছে কিনা সেটা জানতে চেয়েছি। অনেকে হয়তো অলরেডি গুগলে সার্চ করতেছে, অসিলোস্কোপ স্যার বললো যখন একটু ট্রাই করে দেখি। কেউ কি কখনো অসিলোস্কোপ ব্যবহার করেছে? কেউ করে নাই? ইউজ করে বাট জানি ওটা কেউ কি। কি? আচ্ছা, কিন্তু দেখা হয়েছে তো অসিলোস্কোপ, ব্যাপারটা দেখা হয়েছে তো অসিলোস্কোপ? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, অসিলোস্কোপ যদি দেখা হয়, এখানে আমরা ফ্রিকোয়েন্সির ব্যাপারটা বলে থাকি। ফ্রিকোয়েন্সি এর একক কি? আমরা কেউ জানি ফ্রিকোয়েন্সির একক কি? হার্টজ স্যার। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি, তাহলে এই যে সিগন্যাল বলছিলাম, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, সেই সিগন্যালের বিভিন্ন ওয়েভ শেপ, এইগুলো সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা ওই যে মাইক্রো কন্ট্রোলার বা প্রসেসর বলতেছি যে প্রসেস করবে, ওটার মধ্যে যে ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট থাকে, রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ইন্ডাক্টর, তারপরে হলো মানে ডায়া, ট্র্যাক, এসিআর, ফেট, মসফেট, জেফেট, আমাদের এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় অলরেডি চলে আসবে। তখন আমরা ইনপুটে সিগন্যালটা কি দিব আর প্রসেস হয়ে আউটপুটে কি পাবো,
এইগুলো আমাদের মাথায় চলে আসবে। আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে কম্পিউটার আসলে 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। আসলে কি কম্পিউটার সংখ্যা বুঝে? তোমাদের কি মনে হয় কম্পিউটার কি বুঝে? কে বলতে পারবে কম্পিউটার কিভাবে কাজটা করে, বা কম্পিউটারের যে স্যার বেসিক অনলি বাইনারি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। শুধু বাইনারি ডিজিট বোঝে। জি স্যার সে হচ্ছে কম্পিউটার হচ্ছে শুধু শুধু binary বাইনারি বৈদ্যুতিক ডিজিট তো সিগন্যালটা 0 আর বুঝে, 1, বৈদ্যুতিক সিগন্যালটা রাইট। আসলে বাইনারি, আসলে কম্পিউটার আমার রাইট বৈদ্যুতিক সিগন্যালটা, মূল কথাটাই হলো বৈদ্যুতিক সিগন্যাল, সেই ওয়েব শেপটা ডিজিটাল সিগন্যাল, সেটা 0 এবং 1 কে সে শো করে। মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা মেশিনটা বুঝে শুধু 0 আর 1। এখন এই 0 আর 1 বলতে বোঝাচ্ছি বৈদ্যুতিক সিগন্যাল। তোমরা কি বলতে পারবা যে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে 0 এটা ভোল্টেজের মান কত? স্যার অফ বুঝায় আর কি, বিদ্যুতিক ইয়া থাকে না। হ্যাঁ, বিদ্যুৎ অফ বোঝায়, কিন্তু সেখানে একটা ভোল্টেজ ইন্ডিকেশন দেয়, সেই ভোল্টেজের মান কত? জি না স্যার। আচ্ছা, 0 থেকে 0.8 ভোল্ট। আর 1 যেটা মানে লেভেল 1 যেটাকে আমরা বলছি 0 এবং 1 বাইনারি ডিজিট, যেহেতু 1 দ্বারা কত ভোল্টেজ ইন্ডিকেট করে কেউ বলতে পারবে? 1 দ্বারা জি না এটা হলো স্যার। 2 থেকে 5 ভোল্ট। 2 থেকে 5 ভোল্ট আমি বলে দিলাম। ওকে, তোমরা এগুলো নিয়ে আরেকটু স্টাডি করো, তাহলে তোমাদের আইওটি, যেহেতু আমরা বস্তু এখানে বলছে, বস্তুর কথা মানেই হলো তখন আমাদের এই হার্ডওয়্যারের ব্যাপারটাই বারবার চলে আসবে, এটা আমি বলছি। সাথে তোমরা এই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে একটু জেনে নিবা, বিভিন্ন আমাদের যে টুলস গুলো, কেননা যখনই আমরা ডিভাইসটা সামনে আনবো তখন কিন্তু এই যে আমার হাতে যেরকম ভাবে এই যে কাটিং প্লেয়ার আছে, এই যে নোজ প্লেয়ার আছে, তারপরে এই যে এখানে সোল্ডারিং আয়রন আছে, হ্যাঁ, তারপরে এই যে ডিসোল্ডারিং পাম্প আছে, তারপরে এখানে আমার এই যে ওয়্যারটাকে সরানোর জন্য ওয়্যার স্ট্রিপার আছে, তারপরে এখানে আমার কাছে স্ক্রু ড্রাইভার আছে, স্টার, তারপর আছে ফ্ল্যাট, এরপরে আমার কাছে বললাম তো টেস্টার আছে, তারপর আমার কাছে এখানে রাং আছে, ঠিক আছে, লিড যেটাকে বলছি, আমার এখানে রজন আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ব্যবহারের জন্য, যখন আমরা বস্তুর সাথে বস্তুর কানেক্টেড করাবো তখন তো আমাদের বস্তু নিয়ে কাজ করতে হবে। তো বস্তু সম্পর্কে যেন আমি আজকে যে কথাগুলো বললাম, তোমরা যেগুলোর উত্তর তো দিতে পারছো, যেগুলোর জায়গায় আটকে যাচ্ছে সেগুলো নিয়ে একটু গুগলে সার্চিং করো, একটু হার্ডওয়্যারের বিষয়গুলো একটু মাথার মধ্যে নেও। তারপরে হলো প্রসেসর কিভাবে কাজ করে, যেমন আমরা যখন কলেজে পড়তাম তখন আমার মনে আছে 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে আমরা কাজ করছি। তারপরে এই যে প্রজেক্ট বোর্ডে আমরা যে কোনো বিষয় তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা প্রজেক্ট বোর্ডে কিন্তু আমরা বসাই। তোমরা যারা অনেকে স্কুল কলেজে পড়ো তোমরা কিন্তু প্রজেক্ট বোর্ডে কিন্তু তোমরা কিন্তু প্রজেক্টটাকে আগে সাজাও, দেখো যে ইনপুটে কি দিলে আউটপুটে কি আসে, তারপরে কিন্তু তোমরা ডায়াগ্রামে চলে যাও যে মানে কার সাথে কিসের কানেক্টেড, মানে তো কানেকশনটা তোমরা দিলা, সেই ডায়াগ্রামটাকে আমরা কি ডায়াগ্রাম বলি কেউ বলতে পারবে? আমরা যে এই যে কম্পোনেন্ট গুলোকে তো মানে আমরা করব, এই যে যেমন এখানে কম্পোনেন্ট গুলো তো এখানে চলে আসছে এই বোর্ডে, আমরা যে প্রাথমিক পর্যায়ে প্রথমেই তো আমরা যেটাকে প্রজেক্ট বোর্ডে আমরা এই কম্পোনেন্ট গুলো সাজিয়ে দেখবো আমার কানেকশনটা, যে ইনপুটে কি দিলে আউটপুটে কি রেজাল্ট আসে, তাই না? সেই ক্ষেত্রে যেই ডায়াগ্রামটার কথা বলছি সেই ডায়াগ্রামটাকে কি বলবো? সার্কিট ডায়াগ্রাম। স্কিমেটিক ডায়াগ্রাম বলবো, স্কিমেটিক, SCHEMATIC, স্কিমেটিক ডায়াগ্রাম বলবো। সেই ডায়াগ্রামটাকে আমাদের সিম্বল জানতে হবে। আমরা কি প্রত্যেকটা কম্পোনেন্টের সিম্বল জানি? এই যে আমি যে বললাম রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ইন্ডাক্টর, এই ধরনের যত ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট আছে আমরা কি সেই কম্পোনেন্টের সিম্বল গুলো জানি কিনা, মানে প্রতীক গুলো জানি কিনা? জানি সবাই? জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। যারা জানি তো জানি, তাহলে সিম্বল গুলো জানার পরেই আমরা কিন্তু বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারি। কেউ কি বলতে পারবে যে পিসিবি ডিজাইন করব, তার আগে তো স্কিমেটিক ডিজাইন করে তারপরে পিসিবি তে কনভার্ট করব। এই পিসিবি ডিজাইন করতে আমরা যে প্রথমে স্কিমেটিক ডায়াগ্রাম করব, এরকম একটা সফটওয়্যারের নাম তোমরা কেউ বলতে পারবা? বা এই পিসিবি ডিজাইনের সাথে কারো কোনো সম্পর্ক আছে কিনা, কেউ কোনো পিসিবি ডিজাইন করেছে কিনা? সময় যেহেতু আমার হাতে অল্প, এত কিছু দেখানো যাবে না, কিন্তু তোমরা স্কিমেটিক ডায়াগ্রাম, জি স্ট্যান্ডিকার্ড একটা আছে স্যার। আচ্ছা, আমি ইগলটা ব্যবহার করি, তোমরা আরো বিভিন্ন পিসিবি মেকার আছে আর অনেক সফটওয়্যার আছে, এগুলো দিয়ে ব্যবহার করতে পারো। ওকে, তো এই পরেই হলো আমরা কি করব, এই প্রথমে যে বোর্ডটা, এখন যে সার্কিট বোর্ডটা দেখতেছি, প্রথমে তো এটা এই অবস্থায় ছিল না। প্রথম যে বোর্ডটা ছিল ওই বোর্ডটার নাম কি? প্রথম যে বোর্ডটা ছিল আমাদের, যে এই যে আইওটি বুঝতে গিয়ে আমরা বস্তুর কথা বলছি, বস্তু মানে যে আমার ইলেকট্রনিক্স ডিভাইস, সেই ডিভাইসটা তো নিশ্চয়ই একটা সার্কিট, সেই সার্কিটটা তো নিশ্চয়ই একটা বোর্ডে আসছে। হ্যাঁ, এখন আমার কথা হলো যে প্রথমে বোর্ডটা কি অবস্থায় ছিল, তার নাম কি?
আমাদের অনেক দূর যেতে হবে, অনেক শিখতে হবে, অনেক দূর যেতে হবে। এই বোর্ডটার নাম কি কেউ বলতে পারবে? TCI সিসিবি, কপার ক্লাড বোর্ড, কপার ক্লাড বোর্ড, সিসিবি কপার ক্লাড বোর্ড। তার পরবর্তীবার যখন আমরা সেই কম্পিউটারে বা যে কোনো ভাবেই হোক নকশাটা করব, ডায়াগ্রামটা, সিম্বল, সেটাকে পিসিবি ডিজাইনে যাব, তারপরে আমরা এই বোর্ডের উপর স্ক্রিন প্রিন্ট যেভাবে করি আমরা এখানে সেই প্রিন্টিং এর কাজটা আমরা করে এটার থেকে এরপর কম্পোনেন্ট গুলো আমরা জায়গায় জায়গায় বসিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে আমাদের প্রোডাক্টটা হাতে চলে আসলো। ঠিক আছে, তাহলে আমাদের ওখানে জানতে হবে কি, আমাদের বিভিন্ন অ্যাপ ইউজ করে আমাদের কম্পোনেন্ট গুলোর সিম্বল আগে জানতে হবে এবং কম্পোনেন্টের নাম জানতে হবে এবং কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করে সেটা জানতে হবে। দেখি তো ইলেকট্রনিক্স এর কয়েকটা কম্পোনেন্টের কথা বলি। রেজিস্টরের কাজ কি? রেজিস্টর কেউ দেখেছো কখনো? রেজিস্টরের কাজ কি? রেজিস্টরের কাজ কি? স্যার রেজিস্টার সাধারণত স্যার বাধা প্রদান করে আর কি, বৈদ্যুতিক সিগন্যাল। বাধা প্রদান করে। বাধা যে প্রদান করে, কাকে বাধা প্রদান করে? এই বাধাটা দিচ্ছে কাকে? ইলেকট্রিসিটি, যেটা আর কি স্যার তরঙ্গটা, বৈদ্যুতিক তরঙ্গকে। বুঝি নাই। বৈদ্যুতিক তরঙ্গকে স্যার। বাধাটা কি বৈদ্যুতিক তরঙ্গ। তরঙ্গকে বাধা দিচ্ছে? জি স্যার। আচ্ছা, পরিষ্কার না, শোনা যাচ্ছে না। আচ্ছা, বাধার যে কাজটা যখন বলবো, রেজিস্টার আসলে ভোল্টেজ এবং কারেন্টকে বাধা দিচ্ছে। ঠিক আছে, ওহম, এই জন্য আমরা একটা রেজিস্ট্যান্সের একক যেহেতু ওহম, এই জন্য একটা ওহমস ল আছে। আমরা কি ওহমস ল শুনেছি? ওহমস একটা ল তৈরি করেছিল, ওনার লটা কি? ওহমস ল। জি স্যার। জি স্যার, voltage equals to current times resistance. বলতে পারবো? কথাটা পরিষ্কার বোঝা যায়নি স্যার এটা কি মানে ওহমস ল কি এটা হবে যে ওহমস ল voltage equals to current times resistance? ব্যাপারটা এরকম, ভি ইকুয়াল টু আইআর যদি সহজে বলি, মানে ভোল্টেজ পাবো যখন কারেন্ট এবং রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্টরের যে মানটা এবং অ্যাম্পিয়ার যেটা, সেটাকে যদি আমরা গুণ করি তাহলে ভোল্টেজ পাবো। এইভাবে করে করে আমরা ওইভাবে করে ভি বাই আর, ঠিক আছে, এইভাবে করে করে করবো। যাই হোক, এখন এই যে রেজিস্টরের ব্যাপারটা, সে কারেন্ট এবং ভোল্টেজকে বাধা প্রদান করে। কতটুকু মানের বাধা প্রদান করে? সেই রেজিস্টরে আবার প্রকারভেদ আছে। সেটা কি ফিক্স রেজিস্টর না ভেরিয়েবল রেজিস্টর? এই যে আমার হাতে এখানে ফিক্স রেজিস্টর আছে, ভেরিয়েবল রেজিস্টর আছে, যাকে বলে নিয়ে আমি আর অতদূর যাচ্ছি না। তারপরে ট্রানজিস্টর আছে, তারপরে এখানে রেকটিফায়ার আছে। আচ্ছা, রেকটিফায়ার সম্পর্কে তোমাদের কারো কোনো ধারণা আছে? রেকটিফায়ার কি? রেকটিফাই করে, তো রেকটিফাই করে, কিন্তু রেকটিফায়ার কে করে? আচ্ছা, আমরা মানে তিন ধরনের পদার্থের আসলে আমাদের ইলেকট্রনিক জগতে, বস্তু জগৎ যেটা ইলেকট্রনিক ডিভাইসে কাজে লাগে, তিন ধরনের মানে ইগুলো, সেই তিন ধরনের মানে পদার্থগুলোর নাম বলতে পারবো কেউ? তিন ধরনের, যে ধরনের আমাদের এই ধরনের ইনস্ট্রুমেন্ট। রাইট রাইট। তাহলে আমার হাতে যে আমি যে রেকটিফায়ার ডায়োডের কথা বলছি, এরকম ট্রানজিস্টর, এই ধরনের যে কম্পোনেন্ট গুলো, এগুলোকে আমরা কোনটার মধ্যে ফেলবো? এটা কি পরিবাহী না অর্ধপরিবাহী না অপরিবাহী? পরিবাহী স্যার। পরিবাহী না, সেমিকন্ডাক্টর। পরিবাহী তো না, সেমিকন্ডাক্টর তো অর্ধপরিবাহী। কেন আমাদের এই ইলেকট্রনিক জগতের যত কম্পোনেন্ট গুলো, ইলেকট্রনিক জগতের এই কম্পোনেন্ট গুলো হলো সেমিকন্ডাক্টর জাতীয় পদার্থ, তার মানে অর্ধপরিবাহী। আচ্ছা, এই পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এগুলোর মধ্যে আমি আরেকটু ঢুকতে চাই, দেখি আমাদের শিক্ষার্থীরা কতটুকু তারা গবেষণা করে এই জায়গায়। কেউ একটু ভিতরগত থেকে বলতে পারবে যে কোন ধরনের পদার্থগুলোকে বলবো পরিবাহী, কোন ধরনের পদার্থগুলোকে বলবো অপরিবাহী, কোনটাকে অর্ধপরিবাহী, এরকম একটু? স্যার সিলিকন অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। জি, সিলিকন স্যার যেটা অর্ধপরিবাহী, আর সেমিকন্ডাক্টর যেটা আর কি সিলিকন, জার্মেনিয়াম এগুলো হলো সেমিকন্ডাক্টর জাতীয় পদার্থ, তাই না? কেন বলছি সিলিকন, জার্মেনিয়াম এগুলো সেমিকন্ডাক্টর জাতীয় পদার্থ? কেন বলছি? স্যার এটা হচ্ছে কি বৈদ্যুতিক তরঙ্গের সময় আর কি ইলেকট্রনটা হচ্ছে পরিবহন করতে একটু সমস্যা হয়, আবার হচ্ছে কি করতে পারে, এরকম একটা আর কি অর্ধ মাঝামাঝি থাকে। আচ্ছা, মাঝামাঝি, সে মাঝামাঝি লেভেলটা,
আমরা 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 সেই মাঝামাঝিটা বের করবো কিভাবে, আইডেন্টিফাই করবো কিভাবে, কোন পদার্থগুলোকে আইডেন্টিফাই করে ফেলবো? এটা কন্ডাক্টর, এটা সেমিকন্ডাক্টর, এটা ইনসুলেটর, আমরা তো আইডেন্টিফাই করতে হবে। কিসের ভিত্তিতে করব? স্যার যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আর কি করা যাবে, যেটা ইলেকট্রনের। আচ্ছা, তাহলে আমাদের সিলিকনের কথাই যদি বলি 14টা, সিলিকনের কথাই যদি বলি 14টা, জার্মেনিয়ামের যদি বলি যে সেই সংখ্যাটা 32। এখন এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে তুমি যদি ওই সূত্রটা ফালাও, কোনটা, কোন সূত্রটা? একটা সূত্রে ফেলতে হবে। সূত্রটা কি স্যার? জি, ওই রেকটিফায়ার আপনার অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে, সেগুলো না? তাকে রেকটিফায়ার বলে। রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করে। এটা নিয়ে আমরা অসিলোস্কোপে দেখবো যে এসিটাকে সে কিভাবে ডিসি করে। এটা আবার হাফ ওয়েভ রেকটিফায়ার আছে, ফুল ওয়েভ রেকটিফায়ার আছে, ব্রিজ রেকটিফায়ার আছে। ব্রিজ রেকটিফায়ার মানে হলো 4টা ডায়োড, সেখানে তোমার ওই ডায়োড গুলো মানে 2টা কন্ডাকশনে থাকে, মানে অর্থাৎ এখানকার ব্যাপার হলো যে মানে এগুলো নিয়ে আরো ডিটেলস কথা আছে। যাই হোক, আমি একটু অল্পের মধ্যে তোমাদের মাথার মধ্যে একটু চিন্তা, একটু ব্রেন স্টর্মিং করে দিচ্ছি, যেন তোমরা এটা নিয়ে একটু সামনের দিকে যাও। কারণ আমরা যখন আইওটির কথা বলবো তখন এই বস্তুর ব্যাপার আসবে। বারবার বলছি, বস্তু আসতে গেলে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতর কম্পোনেন্টের বিষয়টা থাকবে। ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট যদি বুঝি, সিগন্যাল যদি আমরা বুঝতে পারি, তখন আমাদের যে প্রোগ্রামগুলো তৈরি করব, অ্যাপ, পরবর্তীবার আমি যাব বিভিন্ন কোডিং এ, প্রোগ্রামিং নলেজ, ওই জায়গা থেকে তোমরা কিভাবে অ্যাপ তৈরি করবা, মানে তার অনেককে জানো। জাস্ট আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটু একটু করে আমরা ওই দিকে যাব, আর একটু পরে যাব। তো এখন এই যে আমি যে কথাটা বলছিলাম যে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো সিলিকন বা জার্মেনিয়াম, এই যে 32টা বা 14টা, সূত্রটার কথা বলছিলাম। সূত্রটা কি? সূত্রটা একটা সূত্র আছে তো, আমরা যারা বিজ্ঞান বই পড়ি তো আমরা তো সহজে এটা বলার কথা। সেগুলো দিয়ে আমরা বের করব ইলেকট্রনের যে সংখ্যা। আমি কি হেল্প করব? Sir, 2n squared. আর একটু আমি কি বলছি, তোমাদেরকে হেল্প করব? জি জি, সূত্রটা কি? কি সূত্রটা কি? শোনা যায়নি। আচ্ছা, আমি বলে দিচ্ছি। ওকে, 2n তোমরা কি আমার squared. স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমি এখানে ড্রয়িং ট্যাব ইউজ করতেছি। আচ্ছা, আমরা যদি প্রথমে ধরে জি নিলাম না স্যার। সিলিকনের ক্ষেত্রে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি না স্যার, স্ক্রিন দেওয়া পাচ্ছি না স্যার। না স্যার, দেখতে স্ক্রিন পাচ্ছি দেখতে না পাচ্ছ নো না? স্যার। দেখার তো জি না কথা। স্যার। আচ্ছা, কেউ কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি তো স্ক্রিনটা শেয়ার জি স্যার, এবার করলাম, দেখা কেউ কি যাচ্ছে। দেখতে পাচ্ছেন না? জি স্যার। স্যার, এবার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যতটুকু এখানে দেখানো যায়, আমরা আগে প্রথমে সিলিকনের কথা বলছি, একটু ধারণা দেই, অল্প অল্প একটু, বেশি ই করা যাবে না। 14টার কথা বলছি। তাহলে প্রথম যে কক্ষপথে আমরা এই সূত্রটার কথা বলছি সিলিকনের ক্ষেত্রে, যখন আমরা এটাকে বলছি, সরি এটা কেটে দিচ্ছি, এটা হলো 14টা। তো 14টার ক্ষেত্রে তুমি সূত্রটাকে এরকম ব্যবহার করবা, 2n স্কোয়ার, কক্ষপথের হিসাব করবা, 2 ইন্টু 1 স্কোয়ার, 2 ইন্টু 2 স্কোয়ার, 2 ইন্টু 3 স্কোয়ার, এভাবে করে তুমি ইউজ করো। তাতে তুমি দেখবা যে প্রথম কক্ষপথে কয়টা হয়? 2টা। পরের কক্ষপথে 8টা। তারপরে পরের কক্ষপথে কত হয়? 18টা, নাকি? তুমি এরপর হিসাব করো, কত হয়? 18টা, নাকি? 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এইভাবে হিসাব করো। কেন? আচ্ছা, এখানে আমি আর ডিটেল আলোচনা করবো না, শুধু এতটুকু বলবো, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, তারপর পরের কক্ষপথে 8 আর 2 কত? 10টা, 14টা হলে বাকি থাকবে 4টা। তার মানে এই যে আমি এখানে পরের কক্ষপথে এটা বসাইলাম, এই তোমার 3 4 5 6 7 8, তার 8 আর 2 10টা হয়ে গেল। এই লাস্টের কক্ষপথে থাকতেছে 4টা। এই যে লাস্টের কক্ষপথে যদি 4টা থাকে, এদেরকে আমরা ব্যালেন্স ইলেকট্রন বলি। এই ব্যালেন্স ইলেকট্রন যদি এরকম 4টা হয়, তাহলে সেই ধরনের পদার্থগুলোকে আমরা বলবো সেমিকন্ডাক্টর জাতীয় পদার্থ, যেটা আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার হয়। তারপরে যদি 4টার বেশি হয়, মানে 5 হতে পারে, 6 যদি থাকে লাস্টের কক্ষপথে ব্যালেন্স ইলেকট্রন, তাহলে আমরা সেগুলোকে বলবো ইনসুলেটর। আর যদি আমাদের থাকে 1, থাকে 2, থাকে যদি আমাদের 3, তাহলে সেই ধরনের পদার্থগুলোকে আমরা বলবো কন্ডাক্টর, পরিবাহী। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এগুলো নিয়ে একটু তোমরা আরেকটু গবেষণা করো, আরো অনেক মেসেজ এখান থেকে বের হয়ে আসবে। বোঝাতে পেরেছি? Yes, sir. Yes, sir.
বোঝাতে পেরেছি? Yes, sir. তোমরা কি এগুলো নিয়ে একটু চিন্তা করো, ডিভাইস গুলো সম্পর্কে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখানে আমার ক্যামেরাটা অফ হয়ে গেল কেন? আমার ক্যামেরাটা অফ কেন? স্যার অন দেখাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। জি, ওকে। তো এখন আমরা কথা বললাম, মানে যেটা আমাদের থাকবে, আমরা সেই ডিভাইস নিয়ে একটু হার্ডওয়্যারগত কিছু কথা বললাম, বোঝার চেষ্টা করলাম। এখন আমরা একটু যে আমরা বলছিলাম আরডুইনোতে আমরা যে প্রোগ্রামটাকে যে করব, আপলোড করব বা ওখানে আমরা লোডে দিব, সেই ক্ষেত্রে আমাদের তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। তো আমাদের মধ্যে থেকে কে সর্বোচ্চ প্রোগ্রাম জানতে চাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? একজন একটু বলো যে স্যার আমি এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কি কয়টা জানি, মানে সর্বোচ্চটুকু যে জানি দাবি করি। স্যার 5টা। জি স্যার আমি 4টা জানি। স্যার 5টা। একজন করে কথা বলতে হবে। ঠিক আছে কেউ তো কিছু বলছে না, স্যার 5টা। কেউ তো কিছু বলছে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা জানবো না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানলে আমরা জি জানি স্যার। হ্যাঁ কয়টা জানি 5টা জানি স্যার। আমরা একটু শেয়ার করি। স্যার আমি 4টা জানি। কি 5টা জানি? স্যার আচ্ছা যে 5টা যদি তার কথা শুনি, যে 4টা জানি তারটা পরে শুনি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 5টা জানে একটু শুনি। নবম দশম শ্রেণীতে পড়ে 5টা প্রোগ্রামিং জানে, এটা অনেক বড় একটা বিষয়। তার জন্য মানে কি বলবো, মানে আন্তরিক দোয়া যে জি স্যার। সে অবশ্যই প্রযুক্তি যুগে মানে খুব ভালো একটা জায়গা তৈরি করে ফেলছে। জি জি শুনতে চাই। স্যার সি প্লাস প্লাস, জাভা, ডার্ট, জাভাস্ক্রিপ্ট, পাইথন আর হচ্ছে সি প্লাস সিআরপি। আচ্ছা এগুলো সি প্লাস প্লাস আমি কি দুইবার শুনলাম কিনা জানি না। আচ্ছা আর কেউ যে 4টা জানে তার কথা শুনতে চাই? স্যার HTML, CSS, JavaScript, Python and Bootstrap আমি শিখেছি। এখন আমার AI চলছে কোর্স। আচ্ছা আচ্ছা, ওই আমি কিন্তু HTML CSS এগুলোকে কিন্তু এক প্ল্যাটফর্মে রাখতে চাই, ওয়েবসাইট ডিজাইনের একটা কোডিং। আচ্ছা আমরা HTML একদম বেসিক লেভেলে, HTML যে আমরা করি কোন আরেকবার স্যার একটু বললে ভালো হতো। আমরা যে HTML কোডিং করি সেই ক্ষেত্রে আমরা HTML কোড করার জন্য তো একটা এডিটর ইউজ করি ল্যাপটপে। জি স্যার। হ্যাঁ ভিজুয়াল স্টুডিও কোড। কোনটা ল্যাপটপ কম্পিউটারের জন্য কোনটা? হ্যাঁ কোনটা? স্যার ভিজুয়াল স্টুডিও, মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও কোডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি কেউ সাবলাইম টেক্সট 4 এই যে লেটেস্ট যেটা আছে সাবলাইম টেক্সট 4 ইন্টারনেটে ডাউনলোড করে সেটা ব্যবহার? ওকে ফাইন। আচ্ছা এরপরে তোমরা সি প্রোগ্রামিং, আচ্ছা তোমরা পাইথন প্রোগ্রামের জন্য কোন 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 প্ল্যাটফর্মটা ইউজ করো? স্যার পাইচাম, এটা ভালো। পাইচাম। আচ্ছা তোমরা কেউ থনি ব্যবহার করেছো? থনি, তোমরা কি থনি ব্যবহার করেছো কেউ? জি স্যার করেছি। আচ্ছা তোমাদের অষ্টম শ্রেণীর বইতে ছিল আর কি, মানে যখন তোমরা পড়ে আসছো। ওকে আচ্ছা তোমরা সি প্রোগ্রামিং করো কোনটা দিয়ে? স্যার ভিজুয়াল স্টুডিওতেই, যে প্লাগইন করে আর সাবলিমে টেক্সটে। কোড ব্লকস, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা তোমরা কি W3 স্কুলের নাম তো শুনেছো? আমার মনে হয় সবাই শুনেছে W3 স্কুল। জি স্যার শুনেছো তো? শুনেছি স্যার। আচ্ছা এরকম অনেক সাইট আছে, সেখান থেকে আমরা ফ্রি অনেক রকমের কোডিং এর ব্যাপারটা আমরা শিখতে পারি, শিখবো। আচ্ছা এখান থেকে আমি যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারগুলো, অ্যাপের ব্যাপারগুলো আসতেছে, আচ্ছা তোমরা কেউ কখনো মোবাইল ফোনের অ্যাপ তৈরি করেছো কেউ, এবং কোন প্ল্যাটফর্মে করেছো? জি স্যার করেছি। পাইথন দিয়ে হচ্ছে মানে কোনটা ব্যবহার করছো? ব্যাকগ্রাউন্ড রিমুভার পাইথনের স্যার। আমরা স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা প্রজেক্ট করেছি। ডার্ট ব্যবহার করছে কেউ?
নো স্যার। জি স্যার, আমরা শিখছি। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা এখন আচ্ছা ওকে ফাইন। আচ্ছা আচ্ছা এখন প্রোগ্রামিং এর ব্যাপারে একটু তোমাদের কাছ থেকে একটু বেসিকটা জানার চেষ্টা করব, কারণ আমাদের হার্ডওয়্যারের ব্যাপারে যতটুকু একটু আলোচনা করলাম, আইওটির যেই সম্পর্কে স্লাইড থেকে কিছু দেখানোর চেষ্টা করলাম আমরা এখান থেকে। আচ্ছা, কে ভয়েস রেজ করতে চাচ্ছে, হ্যান্ড রেজ করছে, একটু জি বলো, শুনছি। যদিও আমাদের হাতে খুব অল্প সময় আছে, জি বলো। স্যার ইলেকট্রনিক্স শেখার কি রিসোর্স গুলো কি কি ভালো আছে তো জানালে ভালো হতো আর কি। ইলেকট্রনিক্স শেখার জন্য, আচ্ছা ইলেকট্রনিক শেখার জন্য তুমি ওই যে বললাম যে কয়েকটা প্ল্যাটফর্ম ইউজ করলে তুমি দেখবা যে অনেক কিছু পেয়ে যাবা। যেমন উইকিপিডিয়ায় তুমি সার্চ দাও ইলেকট্রনিক সম্পর্কে, অনেকগুলো সাইট লেখো যে ইলেকট্রনিক শেখার কি কি প্ল্যাটফর্ম। তুমি চ্যাট জিপিটিতে হেল্প নাও, তুমি ইউটিউব থেকেও বিভিন্ন ভিডিও সেখান থেকে দেখো। কিন্তু মূল ব্যাপারটা হলো যে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে যখন ইলেকট্রনিক জগতে তুমি পাড়া দিবা তখন দেখবা যে তোমার সামনে কম্পোনেন্ট গুলো চলে আসতেছে, কম্পোনেন্ট গুলো মেজারমেন্ট, ইনপুট সিগন্যাল, আউটপুট এগুলো চলে আসবে। তখন ওই হার্ডওয়্যারের সাথে তোমার আবার সফটওয়্যার একটা কানেক্টিভিটি তুমি পেয়ে যাবা। তার মানে তুমি এক পাশে যদি তুমি হার্ডওয়্যার নিয়ে চিন্তা করো, আর এক পাশে যদি প্রোগ্রাম নিয়ে চিন্তা করো, দুইটা প্যারালাল চলে, তখন তুমি একটার মধ্যে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা। আমি জাস্ট হ্যালো, কথা বুঝছি না আমি, সরি। আচ্ছা আমি একটু আমার লেকচারটা শেষ করি। মানে অর্থাৎ এই যে দেখো আমাদের যে মানব দেহটা, আমি কথা কিছুই বুঝতে পারছি না, তোমরা কি বুঝতে পারতেছো? আমার এই সমস্যা নাকি? জি না স্যার, শোনা যাচ্ছে না। না স্যার, শোনা যাচ্ছে না স্যার। তার মানে তার কথাই তার জায়গা থেকে কোনো প্রবলেম আছে। ওকে, তা আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু আমাদের সময় খুবই মানে প্রায় শেষ পর্যায়ে 5 মিনিট আছে, তো এই ইলেকট্রনিক্স এর জগৎ বলতে এই যে আমি যেটা বললাম ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই মেকানিক্যাল, মানে বলতেছি মানে এই প্রযুক্তির যে কটা সাইট আছে এগুলোকে তুমি পাশে রাখো, হার্ডওয়্যারের যে পার্টটা, হ্যাঁ, এবং পাশাপাশি তুমি কেন ওই যে সেন্সর, ওই যে তোমাকে বললাম যে বিভিন্ন কম্পোনেন্ট, এর সাথে তুমি এই সফটওয়্যারের যে দিকটা আছে, প্রোগ্রাম, এই যে যেগুলো তোমরা অনেক কিছু জানো। আমি খুবই আনন্দিত যে তোমরা এই বয়সে তোমরা 4-5টা প্রোগ্রাম তোমরা শিখে ফেলছো, বা মানে ব্যাপারটা এটা কিন্তু অনেক বড় একটা অর্জন। সুতরাং যখন তোমরা ইলেকট্রনিক্সের জায়গায় যে ঘাটতিটুকু আছে যে আমি দেখলাম, এইটুকুর সাথে এইটুকু তোমরা একটু মানে সমন্বয় করো, দেখবা যে একটা ভালো কিছু ওখান থেকে বের হয়ে আসবে। তো আমি এখন একটু প্রোগ্রামিং জগতে যাব, একটু কোড ব্লকসে জাস্ট এই যে যখন আমি স্ক্রিনটা শেয়ার করব, একটু আমি শেয়ার করি, একটু যাই, একটু হালকা হালকা করে একটু বুঝতে চাই আমি, আর একটু বোঝার আছে তোমাদের কাছ থেকে। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? জি না স্যার, দেখা যাচ্ছে না এখনো। নো স্যার। আচ্ছা একটু পরে দেখতে পাবো হয়তো, বা একটু সময় নেই বোধহয়, নেটের কারণে একটু সময় নেই। দেখতে পাচ্ছ? জি স্যার, জি না স্যার। নো স্যার। আচ্ছা তোমরা একটু বলো তো এই 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 বিষয়টা কি, এই যে তোমাদের সামনে যেটা আমি আনলাম, এটা কি আসলে আমাদের আইওটির ক্ষেত্রে এটার ভূমিকাই বা কি, মানে এটা কি আসলে মূলত? স্যার এটা বেসিক কোড, সি এর একটা বেসিক কোড, মেইন ফাংশনের জাস্ট একটা নাম প্রিন্ট আচ্ছা করেছেন। বেসিক কোড, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা আমার নামটা প্রিন্ট করেছি তাই না? ওকে, আচ্ছা এখানে একটু আমাকে বলতে পারবা যে এই এই যে যে এডিটরটা ব্যবহার করছি এটার নাম কি? যদিও দেখা যায় Code blocks. আচ্ছা এটাকে আমি এখন রান করতে চাই, কিভাবে রান করব? আউটপুট দেখতে চাই, কিভাবে আউটপুট দেখবো? স্যার বিল্ডে গিয়ে রান করতে হবে আর কি, বিল্ড উইথ কোড। তোমরা তো সবই জানো, তোমরা সবই জানো, যদিও তোমাদের বইতে কিন্তু এই প্রোগ্রাম নাই। আমি যেহেতু নবম দশমে আমার ক্লাস আছে, সুতরাং তোমরা এক্সট্রা করে অনেক কিছু জানো, এটা খুবই একটা আনন্দের সংবাদ। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমার একটা প্ল্যাটফর্মে আমি যুক্ত হয়েছি, আমাকে যুক্ত করেছে তারা, এবং তোমরাও যুক্ত হয়েছো, যে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু দেখতে পাচ্ছে যে তারা আসলে অনেক কিছু জানে। এই যে আমার নামটা প্রিন্ট করার, আচ্ছা এখানে যে হ্যাশ ইনক্লুড, এইটার ফুল ফর্মটাকে বলতে পারবে? এই যে এখানে কি লেখা, এসপিডি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইল স্যার, স্ট্যান্ডার্ড হেডার ফাইল, আউটপুট হেডার ফাইল। ওকে, আচ্ছা এই কথাটা যে বলছে আমাদের মধ্যে, আচ্ছা যে বলছে কথাটা, যেহেতু এইটা সম্পর্কে আমাদের নবম দশম পর্যন্ত কোনো ধারণা, মানে এরকম প্রোগ্রাম নাই, সি প্রোগ্রাম নাই আমাদের যে আইসিটি বইতে 6ষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত, তো এটা শুধু আমি একাদশ দ্বাদশে পড়াই। তো সেই ক্ষেত্রে এই যে যারা বলতে পারলো, এখানে কিন্তু আমার জানা মতো অনেক স্টুডেন্ট আছে তাদের কিন্তু এই বেসিক এই নলেজটা কিন্তু নাই, কিন্তু তারা কিন্তু আজকে বুঝতে পারলো যে না, আমারই সহপাঠী কিন্তু বিষয়টা বলে ফেলতে পারতেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে একটু নিজেরা ছোট না ভেবে, মানে
একজন যে জানে এটা যে আজকে বুঝতে পারলাম, আমরা সামনের দিকে এই বিষয় নিয়ে সামনে যাব। আচ্ছা, এখানে আইএনটি দ্বারা কি বোঝায়? স্যার ইন্টিজার টাইপ, যেটা রিটার্ন করবে আর কি স্যার। ভ্যালুটা, এই যে জিরোটা ওটা রিটার্ন করতেছে এই ইন্টিজার ওকে, টাইপ। আচ্ছা, এই ইন্টিজার শব্দটার অর্থ কি, মানে কি মিন করছি ইন্টিজার? মানে স্যার এই পূর্ণ ইন্টিজার বলতে আমরা সংখ্যা, এই প্রোগ্রামিং ক্ষেত্রে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। আচ্ছা, sorry, যে এখানে বৈদ্যুতিক আমি যদি signal ইন্টিজার না দিতাম, আমি যদি ইন্টিজার না দিতাম, তাও কি, আমি যদি ইন্টিজার না দিতাম তাহলে কি আমার নামটা প্রিন্ট করতো না? করতো স্যার, কিন্তু হচ্ছে যে করতো, স্যার। ইন্টিজার দেওয়ার কারণে আমার যখন ফাংশন রিটার্ন 0 করতেছে তখন কম্পিউটার বুঝতেছে আমার কোডটা শেষ আর কি এখানে। ওকে 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 ফাইন। তোমার দেখি যে হ্যাঁ, তোমার ভালো একটা নলেজ আছে প্রোগ্রামিং এ, গুড। আচ্ছা, মেইন ফাংশন জেনারেট করলাম, এখানে প্রিন্টএফ। আচ্ছা, তোমরা একটা আমাকে একটু বলতে পারবা দুইটা ফাংশন বলো, একটা ইনপুট ফাংশন, একটা আউটপুট ফাংশন। প্রথমে একটা ইনপুট ফাংশন বলো তো কেউ। স্যার ইনপুট ফাংশন বলতে কিরকম বোঝাচ্ছে? স্ক্যানএফ বা স্ক্যানার এরকম না, কিছু? এই যে আমরা এই যে প্রোগ্রামিং এর ভিতর আমরা ইনপুট ফাংশন ব্যবহার করি, আউটপুট ফাংশন ব্যবহার করি, ইনপুট ফাংশনের একটা নাম বলো। স্যার গেটস, লাইন, তারপর হচ্ছে স্ক্যানএফ, সিইন ইত্যাদি স্যার। স্ক্যানএফ, আচ্ছা। আর আউটপুট একটা ফাংশনের নাম বলো তো। স্ক্যানএফ ইনপুট ফাংশন, আউটপুট একটা ফাংশনের নাম বলো। প্রিন্টএফ আছে স্যার, তারপরে সিআউট, প্রিন্টএফ, গুড, এরকম এটা সি প্লাস এরকম স্যার। বুঝতে পারছি, গুড গুড গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এটাকে যদি বিল্ড এন্ড রানে যাই তাহলে আমরা একটা রেজাল্ট দেখতে পাবো, তাই তো? ওকে, আমরা একটা রেজাল্ট দেখতে। আচ্ছা, এসপিসি মডিফায়ার সম্পর্কে তো তোমাদের ভালো ধারণা আছে না? এসপিসি মডিফায়ার জি না স্যার, এটা কি আসলে আছে? দেখতে হবে একটু। জি না আচ্ছা, স্যার। যাই হোক, তোমরা তোমাদের আজকের এই ইটা schools.com, তোমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে যতটুকু জানো এবং সামনের দিকে এই জগতে গেলেই তোমরা অনেক বিষয় চলে আসবে। তো সেখানে আমরা কেন এই যে পার্সেন্টেজ দিয়ে ডি ব্যবহার করি, পার্সেন্টেজ দিয়ে এফ ব্যবহার করি, কেন করি, এই বিষয়গুলো তোমাদের সামনে চলে আসবে। আচ্ছা, আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম? ও না, ডিসকানেক্ট হয়নি। জি না স্যার। তো এই বিষয়গুলো তোমাদের সামনে চলে আসবে প্রোগ্রামিং এর প্রত্যেকটা। তারপর আচ্ছা, সিনট্যাক্স ইররটা মাঝে মাঝে আসে, টাইম যদিও 31 বাজে। সিনট্যাক্স ইররটা আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে কখন ব্যবহার করি বা বলি যে সিনট্যাক্স ইরর, এটা কি? স্যার সিনট্যাক্স এররটা হচ্ছে আমাদের লেখার আর কি ব্যাকরণগত ভুল যেটা হয় আর কি, এক কথায় বলতে গেলে। রাইট, যেমন আমার যদি সেমিকোলন দেওয়া লাগে, আমি যদি না আচ্ছা, দিই, এটা একটা সিনট্যাক্স। ওকে, এখন আমি তোমাদের কাছ থেকে, এতক্ষণ তো আমি তোমাদের সাথে একটু ইন্টারেক্টিভ ভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি, কতটুকু পেরেছি আমি ঠিক জানি না। কিন্তু আমার মাথায় আমি অনেকগুলো সাইড নিয়ে আসছি, তাতে হয়তো অনেকের অনেক বোরিং লাগতে পারে, কিন্তু তোমরা আবার দেখি যে তোমরা আবার অনেকটা অ্যাডভান্স, যে কারণে আমি একটু আলোচনাটা একটু ডিপের দিকে একটু একটু করে যাচ্ছিলাম আর কি। কিন্তু পুরোটা তো বিষয় একদম ডিটেলস বলা যাবে না, এই জন্য একটু একটু করে আমি যাচ্ছিলাম যে আসলে তোমাদের লেভেলটা। তাতে দেখলাম যে অনেক ডেভেলপ করছে, তোমরা আগে থেকে অনেক প্রস্তুতি তোমাদের ভালো। তো আমাদের শিক্ষার্থীদের মধ্যে থেকে একটু অভিমত জানতে চাই যে তোমরা আজকের ক্লাসটা থেকে কি কতটুকু কি ধারণা নিতে পারছো, যেটা নাকি পূর্বে এই 1 ঘন্টা আগেও এরকম একটু ধারণা ছিল না, যে কিছুটা হলেও তোমাকে ক্লাসটা হেল্প করেছে, এরকম কিছু মতামত জানতে চাই। ক্লাসটা আমরা শেষ করব, যেহেতু আমি জয়েন করেছিলাম 33-এ, তো আর 1 মিনিটের মতো বাকি আছে, তোমাদের মধ্যে থেকে একটু জানতে চাই। জি, একটু জানতে চাই। স্যার ইলেকট্রনিক্স এর বেসিক জিনিসগুলোকে জানতে পারছি আর কি, একদম যেভাবে আর কি প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করতে পারা আর কিভাবে কাজ লাগাতে পারে, খুব আর কি হেল্পফুল হয়েছে আর কি আমার জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে আমি কিন্তু আজকে হার্ডওয়্যারের অংশটা ইলেকট্রনিক্স এর দিকে গেলাম, কারণ আমার আসলে এই 30 ইয়ার্স আমি আসলে এই ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কম্পিউটার জগতের সাথে পড়ে আছি। আমি আমার শেষের দিকে একটু পরিচয়টা দেই যে আমি আসলে স্কুল কলেজে, বলতে এখন তো কলেজে টিচার, আইসিটি পড়াই, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো মূলত আমি ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল নিয়ে মোটামুটি অনেকটা সময় আমি কাটাইছি, এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো, টেলিকম মানে মোবাইল ফোন কোম্পানিতে আমি প্রায় 12 বছর আমি কাটিয়েছি। এই যে তোমরা যেটা মোবাইল ফোন দিয়ে কথা বলো, সেলফোন, এখানে বিটিএস আছে, বেস ট্রান্সভার স্টেশন, তারপর বিএসসি বেস স্টেশন কন্ট্রোলার, এমএসসি মাস্টার সুইচ কন্ট্রোলার, তারপরে আছে তোমার এইচএলআর, ভিএলআর, অনেক ব্যাপার, মিডিয়া গেটওয়ে, হাব, সুইচ, রাউটার, হ্যাঁ, তারপর ট্রান্সিভার, তারপর হলো পাওয়ার অ্যাম্পলিফায়ার, অনেকগুলো ব্যাপার আছে। যাই হোক আর কি, তো এরপর ফিলিপসে চাকরি করার সুযোগ হয়েছে, ট্রান্সকম ইলেকট্রনিক্স, মানে হাতে কলমে আমি কাজগুলোকে করার এবং দেখার সুযোগ পেয়েছি। তো যাই হোক, আমরা ক্লাসটা শেষ করব। আমাদের আইসিটি অলিম্পিয়াডের স্যাররা যারা আছেন, একটু যদি ক্লাসটার ইতি টানতেন ভালো হতো আর কি শেষ পর্যায়ে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজকে ক্লাসটি সুন্দরভাবে সমাপ্ত করার জন্য।
আশা করি সবাই আজকের সেশনটা তাহলে ভালো স্যার আমি জি স্যার। জি স্যার, আমি তাহলে কি লিভ নিব, মানে অর্থাৎ আমি তাহলে ক্লাসটা এন্ড করে দিচ্ছি স্যার, সময় যেহেতু পার হয়ে গেছে। জি স্যার, আজকে আপনি ক্লাসটা শেষ করতে পারেন। আর 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 কারো স্যার কত এই কোয়েশ্চেন ভিডিওটা কি স্টুডেন্টরা এই ভিডিওটা কি স্টুডেন্টরা তাদের ড্যাশবোর্ডে পাবে তো, তাই না স্যার? গতবার কিন্তু জি স্যার, আমার ক্লাসটা রেকর্ডেড আছে, একটু হ্যাম্পার রেকর্ডেড হচ্ছে হয়েছিল। জি, ক্লাস রেকর্ডিং তাদের ড্যাশবোর্ডে আছে, পেয়ে যাবে, তাহলে তো তারপর দুই স্টুডেন্ট। তিন দিনের মধ্যে ওদের জি জি, ড্যাশবোর্ডে পেয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো। সত্যি আমি খুবই আবারও তোমাদের প্রতি কৃতজ্ঞ, তোমরা কষ্ট করে এতটা সময় আমাকে দিয়েছো, আমার সাথে তোমরা টাইম স্পেন্ড করেছো। আমি সত্যি খুব কৃতজ্ঞ, এবং পরবর্তী কোনো জায়গায় হয়তো তোমাদের সাথে দেখা হবে, যেই সুযোগ যদি আসে কখনো। তো তারপরেও তোমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রত্যেকটা ক্লাস তোমরা করবা, আমার মনে হয় ভালো লাগবে, এবং প্রযুক্তির তোমরা সাথে থাকবা। আমি যখন 30 ইয়ার্স এই প্রযুক্তির সাথে আছি, আমি এখনো এটার দিকতাল আমি বুঝে উঠতে পারতেছি না। আমার কাছে এখনো মনে হয় কোন দিক থেকে শুরু কোন দিকে শেষ, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। তো সুতরাং আমি চাইবো যে তোমরা এটার সাথে থাকো, টাইম স্পেন্ড করো, দেখবা যে সময়টা ভালো কাটবে, ভালো লাগবে। আর যদি তুমি দেশ দশের জন্য কিছু করে যেতে পারো এই প্রযুক্তির কল্যাণ, মানে তুমি যদি কিছু কাউকে দিয়ে যেতে পারো, এটাই তোমার জীবনের জন্য অনেক বড় কিছু। তো সবাই ভালো থাকো, সবার কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গুড বাই স্যার। ওয়ালাইকুম আসসালাম।